নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, অরন্ধনের নিমন্ত্রণ। বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, অরন্ধনের নিমন্ত্রণ। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এক একজন লোকের স্বভাব বড় খারাপ। বকুনি ভিন্ন, তারা এক দণ্ডও থাকতে পারে না। শ্রোতা পেলে বকে যাওয়াতেই তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সুখ। হিরেন ছিল এই ধরনের মানুষ। তার বকুনির জ্বালায় সকলে অতিষ্ঠ। অফিসে যারা সহকর্মী তার, শেষ পর্যন্ত তাদের অনেকের স্নায়ু রোগ দেখা দিলে, অনেকে চাকরি ছাড়ার মতলব ধরলে। সব বিষয়ের প্রতিভার মতন বকুনির প্রতিভাও পৈতৃক শক্তির আবশ্যক রাখে। হিরেনের বাবার বকুনিই ছিল একটা রোগ। শেষ বয়সে তাকে ডাক্তার বারণ করেছিল তিনি বেশি কথা যেন না বলেন। তাতে তিনি জবাব দিয়েছিলেন, তবে বেঁচে লাভটাকে ডাক্তারবাবু, যদি দুই একটা কথা কারোর সঙ্গে বলতে না পারলুম। কথা বলতে বলতে হৃৎপিণ্ড দুর্বল হবার ফলে তিনি মারা যান। মার্টার টু দি কজ। এহেন বাপের ছেলে হিরেন, 22 বছরের যুবক, আপিসে কাজ করে, আবার রামকৃষ্ণ মঠেও যাতায়াত করে। বিবাহ করবার ইচ্ছে নেই, শুনেছিলাম সন্ন্যাসী হয়ে যাবে। এতদিনে হয়েও যেত, কিন্তু রামকৃষ্ণ মিশনের লোকেরা এ বিষয়ে উৎসাহ দেননি। হিরেন সন্ন্যাসী হয়ে দিনরাত মঠে থাকতে শুরু করলে 1 মাসের মধ্যেই মঠ জনশূন্য হয়ে পড়বে। হিরেনের এক বৃদ্ধা পিসিমা থাকতেন দূর পাড়া গাঁয়ে। স্টেশন থেকে 10-12 ক্রোশ নেমে যেতে হয় এমন এক গ্রামে। পিসিমার আর কেউ নেই। হিরেন সেখানে পিসিমাকে একবার দেখতে গেল। বুড়ি অনেকদিন থেকেই অনেক দুঃখ করে চিঠিপত্র লিখছিল। সে গ্রামের সবাই এতদিন জানত যে তাদের কুমি অর্থাৎ কুমোদিনীর মতো বকুনিতে ওস্তাদ মেয়ে সে অঞ্চলে নেই। কুমির বাবা গ্রাম্য পুরোহিত ছিলেন, কিন্তু যেখানে যখন পুজো করতে যেতেন আগডুম বাগডুম বকুনির জ্বালায় যজমান ভিটে ছেড়ে পালাবার জোগাড় করত। বিয়ের লগ্ন উত্তীর্ণ হবার উপক্রম হতো। কুমির বাপের বকুনির প্রতিভার একটা বড় দিক ছিল এই যে তার বকুনির জন্য কোনো বস্তুর প্রয়োজন হতো না। যত তুচ্ছ বিষয়ই হোক না কেন, তিনি তাই অবলম্বন করে বিশাল বকুনির ইমারত গড়ে তুলতে পারতেন। মনে যথেষ্ট উৎসাহ ও শক্তি এবং সঙ্গে সঙ্গে অসাধারণ বলবার ও ছবি গড়বার ক্ষমতা না থাকলে মানুষে এমন বকতে পারে না বা শ্রোতাদের মনোযোগ ধরে রাখতে পারে না। তার মৃত্যুর সময় গ্রামের সকলেই দুঃখ করে বলেছিল, আজ থেকে গাঁ নিঝুম হয়ে গেল। 2-1 জন বলেছিল, এবার আমসত্ত্ব সাবধানে রৌদ্রে দিও, মুখুজ্জেমশাই মারা গিয়েছেন, কাকচিলের উৎপাত বাড়বে। অর্থাৎ তাদের মতে গাঁয়ে এতদিন কাকচিল বসতে পারত না মুখুজ্জে মহাশয়ের বকুনির চোটে। নিন্দুক লোক কোন জায়গায় নেই। কিন্তু হায়, নিন্দুকের আশা পূর্ণ হয়নি, বা মুখুজ্জে মশায়ের হিতাকাঙ্ক্ষীদের দুঃখ করবারও কারণ ঘটেনি। মুখুজ্জে মশাই তার প্রতিনিধি যে রেখে গিয়েছেন, মুখুজ্জে মশাই তার প্রতিনিধি রেখে গিয়েছিলেন তার 8 বছরের মেয়ে কুমিকে। পিতার দুর্লভ বাক প্রতিভার অধিকারিণী হয়েছিল মেয়ে। এমনকি তার বয়স হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই সন্দেহ করলেন যে মেয়ে তার বাপকে ছাড়িয়ে না যায়। সেই কুমির বয়স এখন 13-14। সুশ্রী, উজ্জ্বল শ্যামবর্ণ, কোকড়া কোকড়া এক রাশ চুল মাথায়, বড় বড় চোখ, মিষ্টি গলার সুর, একহারা গড়ন, কথায় কথায় খিলখিল হাসি। মুখে বকুনির খই ফুটছে দিনরাত। শুভক্ষণে দুজনের দেখা হলো। হিরেন সকালবেলা পিসিমার ঘরের দাওয়ায় বসে প্রাণায়াম অভ্যাস করবার চেষ্টা করছে। এমন সময় পিসিমা আপন মনে বললেন, দুধ কি আজ দিয়ে যাবে না? বেলা যে 53 হলো, ছেলেটা যে না খেয়ে শুকিয়ে বসে আছে, একটু চা করে দেব, তার দুধ নেই। আগে জানলে রাত্রের বাসি দুধ রেখে দিতাম যে। রাতের বাসি দুধ রোজ রাখো কি না? বলতে বলতে একটি কিশোরী 1 ঘটি দুধ হাতে বাড়ির পেয়ারা গাছটার তলায় এসে দাঁড়ালো। পিসিমা বললেন, দুধের ঘটিটা রান্নাঘর থেকে বের করে নিয়ে আয় দেখি, এনে দুধটা ঢেলে দে। কিশোরী চঞ্চল লঘু পদে রান্নাঘরের মধ্যে ঢুকলো
এবং দুধ ঢেলে যথাস্থানে রেখে এসে আমতলায় দাঁড়িয়ে হাসি মুখে বললে, শোনো ও পিসি, কাল কি হয়েছে জানো? হি 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 হি। পিসিমা বললেন, কি? এই কথার উত্তরে আমতলায় দাঁড়িয়ে মেয়েটা হাত পা নেড়ে একটা গল্প জুড়ে দিলে। কাল দুপুরে নাপিত বাড়িতে ছাগল ঢুকে নাপিত বউ কাঁথা পেতেছিল, সে কাঁথা চিবিয়ে খেয়েছে। এইমাত্র ঘটনাংশ গল্পের, কিন্তু কি সে বলবার ভঙ্গি, কি সে কৌতুকপূর্ণ কলহাসির উচ্ছ্বাস, কি সে হাত পা নাড়ার ভঙ্গি। পিসিমার চায়ের জল গরম হলো, চা ভেজানো হলো, হালুয়া তৈরি হলো, পেয়ালায় ঢালা হলো, তবুও সে গল্পের বিরাম নেই। পিসিমা বললেন, ও কুমিমা, একটু ক্ষান্ত দাও, সকালবেলা আমার অনেক কাজকর্ম আছে, তোমার গল্প শুনতে গেলে সারা দুপুরটি যাবে। এই চাটা আর এই খাবারটুকু তোর এক দাদা ওই বড় ঘরের দাওয়ায় বসে আছে, দিয়াই দেখি। কুমি বিস্ময়ের সুরে বললে, কে পিসি? তুই চিনিস নে, আমার বড় জ্যাঠুতো ভাইয়ের ছেলে কাল রাত্রিরে এসেছে। তবে চা তৈরি করবার আর এত তাড়া দিচ্ছি কি জন্যে? তুই কি আর কারো কথা শুনতে পাস? নিজের কথা নিয়েই বেহাতি। কুমি সলাজ মুখে চা ও খাবার দাওয়ার ধারে রেখে চলে যাচ্ছিল, কিন্তু হীরেন তাকে অত সহজে যেতে দিতে প্রস্তুত নয়। সে কুমির নাপিত বাড়িতে ছাগলের কাঁথা চিবানোর গল্প শুনেছে এবং মুগ্ধ, বিস্মিত, পুলকিত হয়েছে এইটুকু মেয়ের ক্ষমতায়। সে বললে, খোকি, তোমার নাম কি? কুমোদিনী। হীরেন বললে, এই গায়েই তোমাদের বাড়ি বুঝি? ও পাড়ায়? তা ছাগলের কথা কি বলছিলে? বেশ বলতে পারো। কুমি লজ্জায় ছুটে পালালো, কিন্তু কুমোদিনীকে আবার কি কাজে আসতে হলো। হীরেনের সঙ্গেও একটু একটু করে পরিচয়ও হয়ে গেল। দুজনে দুজনের গুণের পরিচয় পেয়ে মুগ্ধ। দুজনেই ভাবে, এমন শ্রোতা কখনো দেখেনি। 3 দিন পরে দেখা গেল পিসিমার দাওয়ার সামনে উঠোনে দাঁড়িয়ে কুমি এবং দাওয়ার খুঁটি হেলান দিয়ে বসে হীরেন ঘণ্টাখানেক ধরে পরস্পরের কথা শুনছে। হীরেন অনর্গল বকে যাচ্ছে, কুমি শুনছে। আর কুমি যখন অনর্গল বকছে, তখনই হীরেন মন দিয়ে শুনছে। সেবার 5-6 দিন পিসিমার বাড়িতে থেকে হীরেন চলে এলো। কুমি যাবার সময় দেখা করলে না বলে হীরেন খুব দুঃখিত হলো, কিন্তু হীরেন চলে যাবার পরে কুমি 2-3 দিন মন মরা হয়ে রইল, মুখে হাসি নেই, কথা নেই। বুড়ি পিসিমার প্রতি হীরেনের টানটা যেন হঠাৎ বড় বেড়ে উঠল। যে হীরেন 2 বছর 3 বছরেও অনেক চিঠিপত্র লেখা সত্ত্বেও এদিকে বড় একটা মারাতো না, সে ঘন ঘন পিসিমাকে দেখতে আসতে শুরু করলো। আজ বছর 2 আগের কথা। হীরেনকে পিসিমা বলেছিলেন, হিরু বাবা, যদি এলি তবে আমার একটা উপকার করে যা। আমার তো কেউ দেখবার লোক নেই তোরা ছাড়া। নরসুপুরের দরিনী কামারের কাছে 1 গাদা টাকা পাবো, জমার খাজনার দরুন। একবার গিয়ে তার সঙ্গে দেখা করে টাকাটার একটা ব্যবস্থা করে আয় না বাবা। হীরেন এসেছে 2 দিন পিসিমার বাড়ি বেরিয়ে আম খেয়ে ফুর্তি করতে। সে জ্যৈষ্ঠী মাসের দুপুরের রোদে খাজনার তাগাদা করে গায়ে গায়ে ঘুরতে আসেনি। কাজেই নানা অজুহাত দেখিয়ে সে পরদিন সকালেই সরে পড়েছিল। এখন সেই হীরেন শতপ্রবৃত্ত হয়ে একদিন বললে, পিসিমা, তোমার সেই নরসপুরের প্রজার বাকি খাজনার কিছু হয়েছে? যদি না হয়ে থাকে তবে এই সময় না হয় একবার নিজেই যাই। এখন আমার হাতে তেমন কাজকর্ম নেই, তাই ভাবছি তোমার কাজটা করে দিয়েই যাই। ভাইপোর সুমতি হচ্ছে দেখে পিসিমা খুব খুশি। হীরেন সকালে উঠে নরসুপুরে যায়। দুপুরের আগেই ফিরে এসে সেই যে বাড়ি ঢোকে, আর সারাদিন বাড়ি থেকে বার হয় না। কুমিকেও প্রায়ই দেখা যায় পিসিমার উঠোনে, নয়তো আমতলায়, নয়তো দাওয়ার পৈঠাতে বসে হিরুদার সঙ্গে গল্প করতে। কাকচিল পাড়ায় আর বসে না। জ্যোৎস্না উঠেছে। কুমি বলল, চললুম হিরুদা। এখনই যাবি কেন? বস আর একটু। উঠোনের একটা ধারে একটা নালা। হঠাৎ কুমি বললে, জ্যোৎস্না রাতে এলো চুলে ঢুলে লাফিয়ে নালা পার হলে ভূতে পায়, আমায় ভূতে পাবে দেখবে দাদা, হি 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 হি। তারপর সে লাফালাফি করে নালাটা বার কতক এপার ওপার করছে। এমন সময় ওর মা ডাক দিলেন, ও পোড়ামুখী মেয়ে, এই ভর সন্ধ্যাবেলা তুমি ও করছো কি? তোমায় নিয়ে যে আমি কি করি, ধিঙ্গি মেয়ে, এতটুকু কাণ্ডজ্ঞান যদি তোমার থাকে। হিরু ভালো মানুষের মতো মুখখানি করে হ্যারিকেন লণ্ঠনটা মুছে পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ল।
মায়ের পিছু পিছু কুমি চলে গেল। একটু অনিচ্ছার সঙ্গেই গেল। মুখে তার অপ্রতিভের হাসি। হীরেন মন মরাভাবে লণ্ঠনের সামনে কি একখানা বই খুলে পড়তে বসবার চেষ্টা করল। মাসের পর মাস যায়, বছরও ঘুরে গেল। নতুন বছরের প্রথমেই হীরেনের চাকুরিটা গেল, আপিসের অবস্থা ভালো নয় বলে। এই 1 বছরের মধ্যে হীরেন পিসিমার বাড়ি আরও অন্তত 10 বার এলো গেল, এবং এই একই বছরের মধ্যে হীরেন বুঝেছে কুমির মতো মেয়ে জগতে আর কোথাও নেই। বিধাতা একমাত্র কুমিকেই সৃষ্টি করেছেন। কি বুদ্ধি, কি রূপ, কি কথাবার্তা বলবার ক্ষমতা, কি হাত নাড়ার ললিত ভঙ্গি, কি লঘুগতি চরণছন্দ। প্রস্তাবটা কে উঠিয়েছিল জানি নে, বোধহয় হিরুর পিসিমাই। কিন্তু কুমুদিনীর জ্যাঠামশাই সে প্রস্তাবে রাজি হননি, কারণ তারা কুলীন, হীরেনরা বংশজ। কুলীন হয়ে বংশজের হাতে মেয়ে দেবেন তিনি, এ কথা ধারণা করাই তো অন্যায়। হিরু শুনে চটে গিয়ে পিসিমাকে বললে, কে তোমাকে বলেছিল পিসিমা ডেকে অপমান ঘরে আনতে? আমি তোমার পায়ে ধরে সেধেছিলুম কুমির সঙ্গে আমার বিয়ে দাও? সবাই জানে আমি বিয়ে করব না, আমি রামকৃষ্ণ আশ্রমে ঢুকবো। সব ঠিকঠাক হয়ে গিয়েছে। এবার এই ইয়েটা মিটে গেলেই। কুমির কানে কথাটা গেল যে হিরু এইসব বলছে। সে বললে, হিরুদাকে বিয়ে করতে আমি পায়ে ধরে সারতে গিয়েছিলুম, যে বয়েই গেল, সন্ন্যাসী হবে তো আমার কি? হিরু তল্পি বেঁধে কদিন পরে পিসিমার বাড়ি থেকে নিজের বাড়ি চলে গেল। হিরুর বাড়ির অবস্থা এমন কিছু ভালো নয়। এবার তার কাকা আর মা একসঙ্গে বলতে শুরু করলেন সে যেন একটা চাকরির সন্ধান করে। বেকার অবস্থায় বাড়ি বসে আর কতদিন এভাবে চলে? হিরুর কাকার এক বন্ধু জামালপুরে রেলওয়ে কারখানার বড়বাবু। কাকার পত্র নিয়ে হিরু সেখানে গেল এবং মাস 2 তার বাসায় বসে বসে খাওয়া দাওয়ার পরে কারখানার অফিসে মাত্র 30 টাকা মাইনের একটা চাকুরি পেয়ে গেল। লাল টালি ছাওয়া ছোট্ট কোয়ার্টারটি হিরুর। বেশ ঘরদোর, বড় বড় জানালা, জানালা দিয়ে মারক পাহাড় দেখা যায়। কাজকর্মের অবসরে জানালা দিয়ে চাইলেই চোখে পড়ে টানেল দিয়ে ধোয়া উড়িয়ে ট্রেন আসতে যাচ্ছে। শান্টিং ইঞ্জিনগুলো ঝকঝক শব্দ করে পাহাড়ের নিচে স্লাইডিং লাইনের মুড়োয় গিয়ে ধোঁয়া ছাড়ছে। কয়লার ধোঁয়ায় দিন রাত আকাশ বাতাস সমাচ্ছন্ন। একদিন রবিবারের ছুটির ফাঁকে সে আর তার কাকার বন্ধু সেই বড়বাবুর ছেলে মণি মারক পাহাড়ের ধারে বেড়াতে গেল। মণি ছেলেটি বেশ, পাটনা ইউনিভার্সিটি থেকে বিএসসি দিয়েছে এবার। তার বাবার ইচ্ছে কাশী হিন্দু ইউনিভার্সিটিতে তাকে ইঞ্জিনিয়ারিং পড়ানো, কিন্তু মনির তা ইচ্ছে নয়। সে কলকাতার সায়েন্স কলেজে অধ্যাপক রামানের কাছে ফিজিক্স পড়তে চায়। এই নিয়ে বাবার সঙ্গে তার মতান্তর চলছে। হিরু জানতো এসব কথা। বৈকাল বেলাটি জামালপুর টাউনের আওয়াজ ও ধোঁয়ার হাত থেকে অব্যাহতি পাবার জন্য ওরা দক্ষিণ দিকে পাহাড়ের ওপর দিয়ে অনেকটা চলে গিয়েছে। নীল অতসী ও বন তুলসীর জঙ্গল হয়ে আছে সেই জায়গাটায়, পাহাড়ের মাথায় সেই জায়গাটায়। ঘন ছায়া নেমে আসছে পূর্ব দিকের শৈলসানুতে। একটি বন্যলতায় হলদে ক্যামেলিয়া ফুলের মতো ফুল ফুটেছে। খুব নিচে কুলি মেয়েরা পাহাড়তলির লম্বা লম্বা ঘাস কেটে কেটে আঁটি বাঁধছে। পূর্ব দিকে দৃষ্টি প্রায় সমতল, ভুট্টার ক্ষেত, খোলার বস্তি। কেবল দক্ষিণে পূর্ব পশ্চিমে টানা পাহাড় শ্রেণী ও শালবন থই থই করছে, আর সকলের ওপরে উপুর হয়ে পড়ছে। নিকট থেকে দূরে সুদূরে প্রসারিত মেঘমুক্ত সুনীল আকাশ। একটা মহুয়া গাছের তলায় বসে মণি বাড়ি থেকে আনা স্যান্ডউইচ, ডিম সিদ্ধ, রুটি এবং জামালপুর বাজার থেকে কেনা জিলিপি একখানা খবরের কাগজের ওপর সাজালে। থার্মোফ্লাক্স খুলে চা বের করে একটা কলাই করা পেয়ালায় ঢেলে বললে, এসো হিরুদা। দেখলে হিরু অন্যমনস্কভাবে মহুয়া গাছের গুঁড়িটায় ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে বসে আছে। খাবে এসো, কি হলো তোমার হিরুদা? হিরু নিরুৎসাহভাবে খেতে লাগলো। সারা বৈকালটি যতক্ষণ পাহাড়ের ওপর ছিল কেমন যেন অন্যমনস্ক, উদাস, কি যেন একটা ভাবছে। মনি ভাবলে পাহাড়ে বেড়ানোটাই মাটি হয়ে গেল হিরুদার জন্য। পাহাড় থেকে নামবার পথে হিরু হঠাৎ বললে, মনি, একটি মেয়েকে বিয়ে করবে ভাই? মনি হো হো করে হেসে বলে উঠল, কি ব্যাপার বলো তো হিরুদা, তোমার আজ হয়েছে কি? কিছু হয়নি, বলো না মনি। একটি গরিবের মেয়েকে বিয়ে করে দায় থেকে উদ্ধার করো না। তোমার মতো ছেলের কি, তোমার কোনো আপনার লোক? তোমার নিজের বোন নাকি? বোন না হলেও বোনের মতোই, বেশ দেখতে মেয়েটি, সুশ্রী, বুদ্ধিমতী। আমার কথায় তো কিছু হবে না। তুমি বাবা কি মাকে বলো,
একে তো লেখাপড়া নিয়েই বাবাকে চটিয়ে রেখেছি, আবার বিয়ে নিয়ে চটালে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। বাবার মেজাজ বোঝো তো। রাত্রে নিজের ছোট্ট বাসাটিতে হিরু কথাটা আবার ভাবলে। আজ পাহাড়ের উপর উঠেই তার কেমন সব গোলমাল হয়ে গিয়েছিল। কুমির কথা তাহলে তো সে মোটেই ভোলেনি। নীল আকাশ, নির্জনতা, ফুটন্ত বন্য ক্যামেলিয়া ফুল, বনতুলসীর গন্ধ সব শুদ্ধ মিলে একটা বেদনার মতো তার মনে এনে দিয়েছে কুমির হাসি ভরা ডাগর চোখ দুটির স্মৃতি, তার হাত নাড়ার ললিত ভঙ্গি, তার অনর্গল বকুনি। সে তো সন্ন্যাসী হয়ে যাবে রামকৃষ্ণ আশ্রমে, সবাই জানে। মিথ্যেই পিসিমা কুমির বাবাকে বিয়ের কথা বলতে গিয়েছিলেন, কিন্তু কুমিকে জীবনে তার সুখী করে দিয়ে যেতে হবে, এ তার একটা কর্তব্য। সাহসে ভর করে মনির বাপের কাছে সে প্রস্তাবটা করলে। হিরুকে মনির বাপমা স্নেহ করতেন। তারা বললেন, মেয়ে যদি ভালো হয় তাদের কোনো আপত্তি নেই। তারা চাকরির উপলক্ষে পশ্চিমে থাকেন। এ অবস্থায় স্বঘরে মেয়ের সন্ধান পাওয়াও কঠিন বটে। যখন সন্ধান পাওয়া গিয়েছে ভালো মেয়ের, আর মনির বিয়ে যখন দিতে হবে, তখন মেয়েটিকে দেখে আসতে দোষ কি? কুমির জ্যাঠাকে আগেই চিঠি লেখা হয়েছিল, কিন্তু তারা সমস্ত জিনিসটাকে অবিশ্বাস করে উড়িয়ে দিয়েছিলেন। অত বড় লোকের ছেলেকে জামাই করবার মতো দুরাশা তাদের নেই, হিরুর যেমন কাণ্ড। কিন্তু হিরু পুজোর ছুটিতে সত্যি মনির এক জ্যাঠতুতো দাদাকে মেয়ে দেখাতে নিয়ে এলো। কুমি এসে হিরুর পায়ের ধুলো নিয়ে নমস্কার করলে। হিরু বললে, ভালো আছিস কুমি? এতদিন কোথায় ছিলে হিরুদা? চাকরি করছি যে পশ্চিমে জামালপুরে, 7-8 মাস পরেই তো দেশে ফিরছি। ও কাকে সঙ্গে করে এনেছ? হিরু কেশে গলা পরিষ্কার করে বললে, ও আমার এক বন্ধুর দাদা। তা এখানে এসেছে কেন? এসে গিয়ে এমনি বেড়াতে এসেছেই ধরো, তবে তোমার আর ঢোক গিলতে হবে না, আমি সব জানি। কেন সব চেষ্টা করছো হিরুদা? হিরু বললে, যাও অমন করো না, ছি, চুলটুল বেঁধে দিতে বলো গিয়ে। ওরা খুব ভালো লোক, আর খুব বড় লোক। জামালপুরে ওদের কি খাতির! আমি অনেক কষ্টে ওদের এখানে এনেছি। বড় ভালো হবে এ বিয়ে যদি ভগবানের ইচ্ছে হয়। অনেক কষ্টে কুমিকে রাজি করিয়ে তার চুল বাঁধা হলো, মেয়ে দেখানোও হলো। দেখানোর সময় মেয়ের অজস্র গুণের ব্যাখ্যা করে গেল হিরু। কুমি কিন্তু পাঞ্জাব প্রদেশ কোন দিকে বলতে পারলে না। তাজমহল কে তৈরি করেছিল সে সম্বন্ধেও দেখা গেল সে সম্পূর্ণ অজ্ঞ। হাতের লেখা বেঁকে গেল। গান গাইতে জানে না বললে, যদিও সে ভালোই গাইতে জানে এবং তার গলার সুরও বেশ ভালো। সঙ্গে ভদ্রলোকটি মেয়ে দেখা শেষ করেই ফিরতি নৌকাতে রেল স্টেশনে চলে গেলেন। রাতের ট্রেনেই তিনি খুলনায় তার শ্বশুর বাড়ি যাবেন। যাবার সময় বলে গেলেন, মতামত চিঠিতে জানাবেন। হিরু তাকে নৌকাতে তুলে দিয়ে ফিরে এসে কুমিকে বললে, কি করে বললে গান গাইতে জানো না? ছি, এ কি ছেলে মানুষই! ওরা শহরে মানুষ, গান শুনলে খুব খুশি হয়ে যেত। এমনি তো ঘরের কোণে খুব গান বেরোয় গলায়, আর এবেলা? কুমি রাগ করে বললে, ঘরের কোণে গান গাইব না তো কি আসরে গান গাইতে যাব? পারবো না, পারবো না যার তার সামনে গান গাইতে। হিরুও রেগে বললে, তবে থাকো চিরকাল আইবুড়ো ধিঙ্গি হয়ে, আমার কি? কুমির বাড়ির ও পাড়ার সবাই এজন্য কুমিকে ভর্ৎসনা করলে। গান গাও না গাও, গান গাইতে জানি এ কথা বলবার দোষ কি ছিল? ছি, কাজটা ভালো হয়নি। বলা বাহুল্য, ভদ্রলোকের কাছ থেকে কোনো পত্র এলো না এবং হিরু পুজোর ছুটি অন্তে জামালপুরে গিয়ে শুনলে মেয়ে তাদের পছন্দ হয়নি। মাস 5-6 কেটে গেল। কি অদ্ভুত 5-6 মাস! কাজ করতে করতে জানালা দিয়ে যখনই উঁকি দিয়ে বাইরের দিকে চায়, তখনই সে অন্যমনস্ক হয়ে পড়ে। কুমিকে কতবার জানালার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছে। হাত পা নেড়ে উচ্ছ্বসিত কণ্ঠে হেসে গড়িয়ে পড়ে কুমি গল্প করছে। নিমফুলের গন্ধ ভরা কত অলস চৈত্র দুপুরের স্মৃতিতে মধুর হয়ে উঠছে বর্তমান কর্মব্যস্ত দিনগুলি। ইতিমধ্যে এক ছোকরা ডাক্তারের সঙ্গে তার আলাপ হয়ে গেল। নতুন MBA পাশ করে জামালপুরে প্র্যাকটিস করতে এসেছে। বেশ সুন্দর চেহারা, বাড়ির অবস্থাও খুব ভালো। তার জ্যাঠামশাই এখানে বড় চাকরি করেন। কথায় কথায় হিরু জানতে পারল ছোকরা এখনো বিয়ে করেনি এবং কুমিদের পাল্টি ঘর। অনেক বুঝিয়ে সে তার জ্যাঠামশাইকে মেয়ে দেখাতে রাজি করালে।
মেয়ে দেখা হলো, কিন্তু শেষ পর্যন্ত কিছু হলো না। তাদের কুটুম্ব পছন্দ হয়নি শোনা গেল। একে তো অজ পাড়াগাঁ, দ্বিতীয়ত তারা ভেবেছিলেন পাড়াগাঁয়ের জমিদার কিংবা অবস্থাপন্ন ঘরের মেয়ে, অমন গরিব ঘরের মেয়ে তাদের চলবে না। মাস তিনেক পরে হিরু আরেক বিয়ের সম্বন্ধ নিয়ে গিয়ে পিসিমার বাড়ি হাজির হলো। কুমিদের বাড়ির সবাই বললে, হিরু বড় ভালো ছেলে, কুমির জন্য চেষ্টা করছে প্রাণপণে, কিন্তু অত বড় বড় সম্বন্ধ এনে ও ভুল করছে। ওসব কি জোটে আমাদের কপালে? মেয়ে পছন্দ হলেই বা অত টাকা দিতে পারবো কোত্থেকে? কুমির সঙ্গে খিড়কির দোরের কাছে হিরুর দেখা। কুমি বললে, হিরুদা, তুমি কেন এসব পাগলামি করছো বলো তো? বিয়ে আমি করব না, তোমার দুটি পায়ে পড়ি, তুমিও সব বন্ধ করো। হিরু বললে, ছি লক্ষ্মী দিদি, অমন করে না। এবার যে জায়গায় ঠিক করেছি তারা খুব ভালো লোক, এবার নির্ঘাত লেগে যাবে। কুমির লজ্জায় রাঙা হয়ে বললে, তুমি যে কি বলো হিরুদা, আমার রাত্রে ঘুম হচ্ছে না, লাগবে কিনা তাই ভেবে। মিছিমিছি আমার জন্য তোমাকে লোকে যা তা বলে তা জানো? তুমি ক্ষান্ত দাও, তোমার পায়ে পড়ি হিরুদা। হিরু এসব কথা কানে তুলল না। পাত্রপক্ষের লোক নিয়ে এসে হাজির করলে, কিন্তু কুমি কিছুতেই এবার তাদের সামনে আসতে রাজি হলো না। সে দস্তুর মতো বেঁকে বসল। হিরু বাড়ির মধ্যে গিয়ে বলল, পিসিমা, আপনারা দেরি করছেন কেন? কুমির মা বললেন, এসে বোঝাও না বাবা মেয়েকে, আমরা তো হার মেনে গেলাম। ও চুলে চিরুনি ছোঁয়াতে দেবে না, উঠবেও না, বিছানায় পড়ে রয়েছে। কুমি ঘর থেকে বললে, পড়ে থাকবো না তো কি, বারে বারে সাজতে পারবো না আমি, কারো খাতিরেই না। হিরুদাকে বলো না সংসেজে বেরুক ওদের সামনে। হিরু ঘরের মধ্যে ঢুকে কড়া সুরে বললে, কুমি ওঠ, কথা শোন, যা চুল বাঁধকে যা। আমি যাব না। যাবি নে? চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাব, ওঠ। দিন দিন ইয়ে হচ্ছে না, ওঠ বলছি। কুমি দ্বিরুক্তি না করে বিছানা ছেড়ে দালানে চুল বাঁধতে গেল। সাজানো গোজানো বাদ গেল না, মেয়ে দেখানোও হলো, কিন্তু ফল সমানই দাঁড়ালো, অর্থাৎ পাত্রপক্ষ বাড়ি গিয়ে চিঠি দেবে বলে গেলেন। জামালপুরের কাজে এসে যোগ দিলে হারু, কিন্তু সে যেন সর্বদাই অন্যমনস্ক। কুমির জন্য এত চেষ্টা করেও কিছু দাঁড়ালো না শেষ পর্যন্ত। কি করা যায়? এদিকে কুমিদের বাড়িতেও তার পসার নষ্ট হয়েছে, তার আনা সম্বন্ধের ওপর সবাই আস্থা হারিয়েছে, হারাবাড়ি কথা। এবার সেখানেও কথা তুলবার মুখ নেই তার। অত বড় বড় সম্বন্ধ নিয়ে যাওয়াই বোধহয় ভুল হয়েছে। কুমির ভালো ঘর জুটিয়ে দেবার ব্যাকুল আগ্রহে সে ভুলেই গিয়েছিল যে বড়তে ছোটতে কখনো খাপ খায় না। লজ্জায় সে পিসিমার বাড়ি যাওয়া ছেড়ে দিল। বছর 2-3 কেটে গেল। হিরু চাকুরিতে খুব উন্নতি করে ফেলেছে তার সুন্দর চরিত্রের গুণে। চিফ ইঞ্জিনিয়ারের আপিসে বদলি হলো 150 টাকায় মার্চ মাস থেকে। হিরু আর সেই হিরু নেই, এমনিই হয়, এতে আশ্চর্য হবার কিছু নেই। প্রতিদিন, প্রতি মাস, প্রতি বৎসর তিলে তিলে মানুষের দেহের ও মনের পরিবর্তন হচ্ছে। অবশেষে পরিবর্তন এমন গুরুতর হয়ে ওঠে যে বহুকাল পরে আবার সাক্ষাৎ হলে আগের মানুষটিকে চেনাই যায় না। হিরু ধীরে ধীরে বদলেছে। অল্প অল্প করে সে কুমিকে ভুলেছে। রামকৃষ্ণ আশ্রমে যাবার বাসনাও তার নেই বর্তমানে। এর মূলে একটা কারণ আছে, সেটা এখানে বলি। জামালপুরে একজন বয়লার ইন্সপেক্টর ছিলেন, তার বাড়ি হুগলি জেলায়। রুড়কির পাশ ইঞ্জিনিয়ার, বেশ মোটা মাইনে পেতেন, কিন্তু অদৃষ্টের দোষে তার 6টি মেয়ের বিয়ে দিতে তাকে সর্বশান্ত হতে হয়েছে। এখনও একটি মেয়ের বিয়ে বাকি। হিরুর সঙ্গে এই পরিবেশের বেশ ঘনিষ্ঠতা জন্মেছিল। সুরমা হিরুর সামনে বার হয়, তাকে দাদা বলে ডাকে, কখনো কখনো নিজের আঁকা ছবি দেখায়, গল্প করে, গান শোনায়। একদিন হঠাৎ হিরুর মনে হলো সুরমার মুখখানা কি সুন্দর, আর চোখ দুটি। পরেই ভাবল, ছি, এসব কি ভাবছি, ও ভাবতে নেই। আর একদিন অমনি হঠাৎ মনে এলো, কুমির চেয়ে সুরমা দেখতে ভালো, কি গায়ের রং সুরমার। তখনই নিজের এ চিন্তায় ভীত ও সংকুচিত হয়ে পড়ল। না, কি এসব ভাবনা, মন থেকে এসব জোর করে তাড়াতে হবে। কিন্তু জীবনকে প্রত্যাখ্যান করা অত সহজ হলে আজ গেরুয়াধারী স্বামীজিদের ভিড়ে পৃথিবীটা ভর্তি হয়ে যেত। হিরুর বয়স কম, মন এখনো মরেনি। শুষ্ক জীর্ণ এক অতীত মনোভাবের কঙ্কালের সঙ্গে নিজেকে বেঁধে রাখতে তার নবীন ও সতেজ মন ঘোর আপত্তি জানালে। কুমির সঙ্গে যা কিছু ছিল সে অমূল,
সে তরু আমূল শুকিয়ে শীর্ণ হয়ে গিয়েছে, আলো বাতাস ও পৃথিবীর স্পর্শ না পেয়ে। সুরমাকে বিয়ে করার কিছুদিন পরে সুরমার বাবা বয়লার ফাটার দুর্ঘটনায় মারা গেলেন। রেল কোম্পানি হিরোর শাশুড়িকে মোটা টাকা দিলেন এজন্য। প্রভিডেন্ট ফান্ডের টাকাও যা পাওয়া গেল, তাতে মেয়ের বিয়ের দেনা শোধ করেও হাতে ৬-৭ হাজার টাকা রইল। সুরমার মা ও একটি নাবালক ভাইয়ের দেখাশোনার ভার পড়েছিল হিরোর উপর। কাজেই টাকা সব এসে পড়ল হিরুর হাতে। হিরু সে টাকায় কয়লার ব্যবসা আরম্ভ করল। চাকরি প্রথমে ছাড়েনি, কিন্তু শেষে রেল কারখানায় কয়লার কন্ট্রাক্ট নিয়ে এবার বেশ মোটা কিছু লাভ করে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসাতে ভালোভাবেই নামল। সুরমাকে বিয়ে করার 4 বছরের মধ্যে হিরু একজন বড় কন্ট্রাক্টর হয়ে পড়ল। শাশুড়ির টাকা বাদ দিয়েও নিজের লাভের অংশ থেকে সে তখন 30-40 হাজার টাকা কারবারে ফেলেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে হিরুর চালচলনও বদলে গিয়েছে। রেল কোয়ার্টার ছেড়ে দিয়ে মুঙ্গেরে গঙ্গার ধারে বড় বাড়ি ভাড়া নিয়ে সেখানেই সকলকে রেখেছে। রেলে জামালপুরে যাতায়াত করে রোজ। মোটর এখনো করেনি, তবে বলতে শুরু করেছে মোটর না রাখলে আর চলে না। ব্যবসা রাখতে গেলে ওটা নিতান্তই দরকার, বাবুগিরির জন্য নয়। হঠাৎ এই সময় দেশ থেকে পিসিমার চিঠি এলো, তিনি আর বেশি দিন বাঁচবেন না। বহুকাল হিরুকে দেখেননি তিনি। তার বড় ইচ্ছে হিরুর কাছে কিছুদিন থাকেন ও দুবেলা গঙ্গা স্নান করেন। সুরমা বলে, আসতে যখন চাইছেন নিয়ে এসো গে, আমিও তাকে কখনো দেখিনি। আমরা ছাড়া তার আছেই বাকে, বুড়ো হয়েছেন, যে কদিন বাঁচেন এখানে গঙ্গা তীরেই থাকুন। বাসায় আর এমন কেউ ছিল না যাকে পাঠানো যায় পিসিমাকে আনতে। কাজেই হিরুই দেশে রওনা হলো। ভাদ্র মাস। দেশ এবার ভেসে গিয়েছে অতিবৃষ্টিতে। কোদলা নদীতে নৌকায় করে আসবার সময় দেখলে জল উঠে দুপাশের আউশ ধানের ক্ষেত ডুবিয়ে দিয়েছে। গোয়ালবাসীর বিলে জল এত বেড়েছে যে নৌকার বুড়ো মাঝি বললে সে তার জ্ঞানে কখনো এমন দেখেনি। গোয়ালবাসী ও চিত্রাঙ্গপুর গ্রাম দুখানা প্রায় ডুবে আছে, অথচ এখন আকাশে মেঘ নেই। শরতের সুনীল আকাশের নিচে রৌদ্র ভরা মাঠ, জল বারবার তরুণ নৌকা চালানো মাঠের মধ্যে দিয়ে, বড় বাবলাবনের পাশ কাটিয়ে। ঘন সবুজ দীর্ঘ লতানে বেদঝোপ কড়কড় করে নৌকার ছইয়ের গায়ে লাগছে। মাঠের মধ্যে বন্যার জলের মধ্যে জেগে আছে ছোট ছোট ঘাস, তাতে ঘন ঝোপ। পিসিমাদের গ্রামে নৌকা ভিড়তে দুপুর ঘুরে গেল। এখানে নদীর পাড় খুব উঁচু বলে কুল ছাপিয়ে জল ওঠেনি। দুপাড়েই বন, একদিকে রস্য ছায়া পড়েছে জলে, অন্যদিকে পাড়ে খর রৌদ্র। এই বনের গন্ধ, নদী জলের ছলছল শব্দ, বাঁশবনে সোনার সরকির মতো নতুন বাঁশের কোড় বাঁশঝাড়ের মাথা ছাড়িয়ে উঠেছে। এই শরতের দুপুরের ছায়া, এই সব অতি পরিচিত দৃশ্য একটিমাত্র মুখ মনে করিয়ে দেয়। অনেকদিন আগের মুখ, হয়তো একটু অস্পষ্ট হয়ে গিয়েছে, তবুও সেই মুখ ছাড়া আর কোনো মুখ মনে আসে না। নদীর ঘাটে নেমে পথে চলতে চলতে সে মুখ ক্রমশ স্পষ্ট হয়ে উঠতে লাগলো মনের মধ্যে। এক ধরনের হাত নাড়ার ভঙ্গি, আর কি বকুনি, অজস্র বকুনি। জগতে আর কেউ তেমন কথা বলতে পারে না। অনেক দূরের কোনো অবাস্তব শূন্যে ঘুরছে সুরমা, তার আকর্ষণের বাইরের এ রাজ্য। এখানে গৃহ অধিষ্ঠাত্রী দেবী আরেকজন, তার একচ্ছত্র অধিকার এখানে। সুরমা কে? এখানকার বন, নদী, মাঠ, পাখি সুরমাকে চেনে না। হিরু নিজেই অবাক হয়ে গেল নিজের মনের ভাবে। পিসিমা যথারীতি কান্নাকাটি করলেন অনেক দিন পরে ওকে দেখে। আরও ঢের বেশি বুড়ি হয়ে গিয়েছেন, তবে এখনো অথর্ব হননি, বেশ চলতে ফিরতে পারেন। হিরুর জন্য ভাত চড়াতে যাচ্ছিলেন। হিরু বললে, তোমায় কষ্ট করতে হবে না পিসিমা, আমি চিড়ে খাবো, ও বেলা বরং রেধো। অনেকবার বলি বলি করেও কুমির কথাটা সে কিছুতে পিসিমাকে জিজ্ঞেস করতে পারলে না। একটু বিশ্রাম করে বেলা পড়তে সে হাটতলার মধু ডাক্তারের ডাক্তারখানায় গিয়ে বসল। মধু ডাক্তারের চুলদাড়িতে পাক ধরেছে। একটি ছেলে সম্প্রতি মারা গিয়েছে, সেই গল্প করতে লাগলো। গ্রামের মক্তবের সেই বুড়ো মৌলবি এখনও আছে, এখনও সেই রকম নিজের অঙ্কশাস্ত্রে পারদর্শিতার প্রসঙ্গে সাব ইন্সপেক্টর মহিমবাবুর গল্প করেন। মহিমবাবু 30-35 বছর আগে এই অঞ্চলে স্কুল সাব ইন্সপেক্টরি করতেন। এখন বোধহয় মরে গিয়ে ভূত হয়েছেন, কিন্তু
কোনোবার মক্তব পরিদর্শন করতে এসে নিজেই শুভঙ্করের সারাকালের একটা অঙ্ক দিয়ে নিজেই কষে বুঝিয়ে দিতে পারেননি। সে গল্প আজও এদেশে প্রচলিত আছে। এই মৌলভী সাহেবের মুখেই হিরু এ গল্প বহুবার শুনেছে। সন্ধ্যা হবার পূর্বে হিরু তার হাটতলা থেকে উঠল। মধু ডাক্তার বললে, বসো হে হিরু, সন্ধেটা জ্বালি, তারপর 2-1 হাত খেলা যাক। এখন না হয় বড়ই হয়েছ, পুরনো দিনের কথা একেবারে ভুলে গেলে যে হে। হিরু পথশ্রমের অজুহাত দেখিয়ে উঠে পড়ল। তার শরীর ভালো নয়। পুরনো দিনের এইসব আবেষ্টনীর মধ্যে এসে পড়ে সে ভালো করেনি। কুমি এখানে আছে কিনা এই কথাটা মধু ডাক্তারকেও সে জিজ্ঞেস করবে ভেবেছিল। ওদের একই পাড়ায় বাড়ি। কুমি মধু ডাক্তারকে কাকা বলে ডাকে। কুমিদের সম্বন্ধে মাত্র সে এইটুকু শুনেছিল যে কুমির জ্যাঠামশাই বছর 5 হলো মারা গিয়েছেন এবং জ্যাঠতুতো ভাইয়েরা ওদের পৃথক করে দিয়েছে। অন্যমনস্কভাবে চলতে চলতে সে দেখল কখন কুমিদের পাড়াতে একেবারে কুমিদের বাড়ির সামনেই এসে পড়েছে সেই জিয়ল গাছটা। এই গাছটাতে একবার সাপ উঠে পাখির ছানা খাচ্ছিল। কুমি তাকে ছুটে গিয়ে খবর দিতে সে এসে সাপ তাড়িয়ে দেবার জন্য ঢিল ছোড়াছুড়ি শুরু করে। এ পাড়ার গাছে পালায়, ঘাসে, পাতায়, সন্ধ্যার ছায়ায়, শাখের ডাকে কুমি মাখানো। এই রকম সন্ধ্যায় কুমিদের বাড়ি বসে সে কত গল্প করেছে কুমির সঙ্গে। চুপ করে সে জিউলি তলায় খানিকটা দাঁড়িয়ে রইল। তার সামনের পথটা দিয়ে 23-24 বছরের একটি মেয়ে 2টি গরু ধরে নিয়ে আসছে। কুমিদের বাড়ির কাছের বাঁশতলাটায় যখন এলো তখন হিরু চিনতে পারলে সে কুমি। প্রথমটা সে যেন অবাক হয়ে গেল, আড়ষ্টের মতো দাঁড়িয়ে রইল। সত্যিই কুমি, এমন অপ্রত্যাশিতভাবে একেবারে তার চোখের সামনে। কুমি বটে, কিন্তু কত বড় হয়ে গিয়েছে সে। হঠাৎ হিরু এগিয়ে এসে বললে, কুমি কেমন আছো, চিনতে পারো? কুমি চমকে উঠল। অন্ধকারে বোধহয় ভালো করে চিনতে পারলে না। বললে, কে? আমি হিরু। কুমি অবাক হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ তার মুখ দিয়ে কথা বার হলো না। তারপর এসে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে হিরুর মুখের দিকে চেয়ে বললে, কবে এলে হিরুদা? কোথায় ছিলে এতকাল? সেই জামালপুরে? আজই দুপুরে এসেছি। আর কোনো কথা তার মুখ দিয়ে বেরুল না। সে কেবল একদৃষ্টে কুমির দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। কুমির কপালে সিঁদুর, হাতে শাখা, পরনে একখানা আধ ময়লা শাড়ি। যে কুমিকে সে দেখে গিয়েছিল 6-7 বছর আগে, এ সে কুমি নয়। সে কৌতুকোচ্ছল কলহাস্যময় কিশোরীকে এর মধ্যে চেনা যায় না। এ যেন নিরানন্দের প্রতিমা। মুখশ্রী কিন্তু আগের মতোই সুন্দর। এতদিনেও মুখের চেহারা খুব বেশি বদলায়নি। কুমি বললে, এসো আমাদের বাড়ি হিরুদা। কত কথা যে তোমার সঙ্গে আছে। এই কবছরে কত কথা জমানো রয়েছে, তোমায় বলবো বলবো করে কতদিন রইলাম। তুমি তো আর এ পথে এলেই না। হয়েছে, সেই কুমি। ওর মুখে হাসি সেই পুরনো দিনের মতোই আবার ফুটে উঠেছে। হিরু ভাবলে, আর বকুনির শ্রোতা এতদিন পায়নি, তাই ওর মুখখানা ম্লান। তুই আগে চল কুমি, তুমি আগে চলো হিরুদা। 4-5 বছরের একটি ছেলে রোয়াকে বসে মুড়ি খাচ্ছিল। কুমিকে দেখে বললে, ওই মা এসেছে, বসো হিরুদা, পিড়ি পেতে দি। মা বাড়ি নেই, ও পাড়ায় গিয়েছেন রায়বাড়ি, কাল ওদের লক্ষ্মী পুজোর রান্নার রেঁধে দিতে। আমি ছেলেটাকে মুড়ি দিয়ে বসিয়ে রেখে গরু আনতে গিয়েছিলুম দিঘির পাড় থেকে। কতকাল পরে দেখা হিরুদা। বসো বসো, কি খাবে বলো তো? তুমি মুড়ি আর ছোলা ভাজা খেতে ভালোবাসতে। বসো, সন্ধেটা দেখিয়ে খোলা চড়িয়ে গরম গরম ভেজে দিই। ঘরে ছোলাও আছে, নারকোলও আছে। দাঁড়াও, আগে পিদিমটা জ্বালি। সেই মাটির ঘর সেই রকমই আছে। সেই কুমি সন্ধ্যা প্রদীপ দিচ্ছে পুরনো দিনের মতো। যখন সে কত রাত পর্যন্ত ওদের বাড়ি বসে গল্প করত, তবুও কত কত পরিবর্তন হয়ে গিয়েছে, কত ব্যবধান এখন তার আর কুমির মধ্যে। কুমি প্রদীপ দেখিয়ে চাল ভাজতে বসলো। একটু পরে ওকে খেতে দিয়ে সামনে বসলো সেই পুরনো দিনের মতোই গল্প করতে। সেই হাত পা নাড়া, সেই বকুনি, সবই সেই। কত কথা বলে গেল। হিরু ওর দিকে চেয়ে থাকে, চোখ আর অন্যদিকে ফেরাতে পারে না। কুমিও তাই। হিরু বলে, ইয়ে, কোথায় বিয়ে হলো কুমি? কুমি লজ্জায় চোখ নামিয়ে বলল, সামটা। তা বেশ। তারপর কুমি বলল, কদিন থাকবে এখানে হিরুদা? থাকবার জো নেই রে, কাজ ফেলে এসেছি। পিসিমাকে নিয়ে কালই যাব।
পিসিমা চিঠি লিখেছিলেন বলেই তো তাকে নিতে এলাম। না না হিরুদা, সে কি হয়? কাল ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, কাল কোথায় যাবে? থাকো এখন দুদিন, কতকাল পরে এলে। তুমিও তো বিয়ে করেছো, বৌদিকে নিয়ে এলে না কেন? দেখতাম। ছেলে মেয়ে কি? দুটি ছেলে, একটি মেয়ে। বেশ বেশ। আচ্ছা, আমার কথা মনে পড়তো হিরুদা? মনে খুব পড়তো না, কিন্তু একথাও ঠিক যে এখন এমন মনে পড়ছে যে সুরমা ও জামালপুর অস্পষ্ট হয়ে গিয়েছে। বড়লোকের মেয়ে সুরমা তার মনের মতো সঙ্গিনী নয়। তার সঙ্গে সব দিক থেকে মেলে খাপ খায় এই কুমির, অথচ সুরমার জন্য দামি মাদ্রাজি শাড়ি কিনে নিয়ে যেতে হবে কলকাতা থেকে যাবার সময়। সুরমা বলেছে, যাচ্ছ যখন দেশে, ফিরবার সময় কলকাতা থেকে পুজোর কাপড় চোপড় কিনে এনো। এখানে ভালো জিনিস পাওয়া যায় না, দরও বেশি। আর কুমির পরনে ছেঁড়া আধময়লা শাড়ি। না, দরিদ্র গৃহলক্ষ্মীকে বড়লোকে উপহার দিয়ে সে তার অপমান করবে না। কুমি বকেই চলেছে। অনেকদিন পরে আজই ও আনন্দ পেয়েছে। নিরানন্দ অসচ্ছল সংসারে একঘেয়ে কর্মের মধ্যে বালিকা বয়সের শত আনন্দের স্মৃতি নিয়ে পুরনো দিনগুলো হঠাৎ আজ সন্ধ্যায় কেমন করে ফিরেছে। ঘণ্টা দুই পরে কুমির মা এলেন, বললেন, এই যে জুটেছ দুটিতে? আমি শুনলাম দিদির মুখে যে হিরু এসেছে, কাল লক্ষ্মী পুজো, তাই রায়দের বাড়ি রান্না করে দিয়ে এলুম। তা ভালো আছিস বাবা হিরু? কুমি কত তোর কথা বলে, তোর কথা লেগেই আছে ওর মুখে। এই আজও দুপুরবেলা বলছিল, মা, হিরুদা নদীতে বন্যা দেখলে খুশি হতো। এবার তো বন্যা এসেছে, হিরুদা যদি দেখতো খুব খুশি হতো না মা? তা আমি তুই এসেছিস শুনেই দিদির ওখানে গিয়েছিলুম। বাড়ি নেই দেখে ভাবলাম সে ঠিক আমাদের ওখানে গিয়েছে। তা বসো বাবা, চট করে পুকুর থেকে কাপড় কেচে গা ধুয়ে আসি। গামছাখানা দে তো কুমি, খোকার জন্য তরকারি এনেছি কাশিতে, ওকে ভাত দে। এই ওর বিয়ে দিয়েছি সামটায়, বুঝলে বাবা হিরু? জামাই দোকানের সামান্য মাইনের খাতাপত্র লেখা কাজ করে, তাতে চলে না। তার উপরে দজ্জাল ভাই বউ, খেতে পর্যন্ত দেয় না ভালো করে মেয়েটাকে। এই দেখো, এখানে এসেছে আজ 5 মাস, নিয়ে যাবার নামটি নেই। বৌদিদির হুকুম হবে তবেই বউ নিয়ে যেতে পারবে। আর এদিকে তো আমার এই অবস্থা, মেয়েটার পরনে কাপড় নেই, জামাই আসে যায়, কাপড়ের কথা বলি কানেও তোলে না। আমি যে কি করে চালাই তার সবই অদৃষ্ট। নইলে কুমি ঝাঁঝালো সুরে বললে, আহ যাও না, গা ধুয়ে এসো না, কি বকবক শুরু করলে? হা অদৃষ্ট, সে আজ কোথায়? আর কুমি কোথায় পড়ে কষ্ট পাচ্ছে? পরনে কাপড় নেই, পেটে ভাত নেই, জীবনে আনন্দ নেই, স্বাদ আহ্লাদ নেই, কিছুই দেখলে না, কিছুই ভোগ করলে না, সবই অদৃষ্ট ছাড়া আর কি। খানিক রাত্রে হিরু উঠল। কুমি প্রদীপ ধরে এগিয়ে দিলে পথ পর্যন্ত, বললে, আমাদের হ্যারিকেন লণ্ঠন নেই, একটি পাকাঠি জেলে দিয়ে নিয়ে যাও হিরুদা, বাসবন বড্ড অন্ধকার। সকালে কুমি পিসিমার বাড়ি এসে ডাক দিলে, কি হচ্ছে ও হিরুদা? এই যে কুমি, কামিয়ে নিলাম, এইবার নাইব। কুমি ঘরের মধ্যে ঢুকে বললে, কেন, কিসের তাড়া এত সকালে? তোমার কিন্তু আজ যাওয়া হবে না হিরুদা, বলে দিচ্ছি। আজ ভাদ্র মাসের লক্ষ্মী পুজোর অরন্ধন, তোমায় নেমন্তন্ন করতে এলুম আমাদের বাড়ি। মা বললেন, যা গিয়ে বলে আয়। হিরু আর প্রতিবাদ করতে পারল না। কুমির কাছে প্রতিবাদ করে কোনো লাভ নেই, সে জানে। কুমি খানিক পরে বললে, আমার অনেক কাজ হিরুদা, আমি যাই, তুমি নিয়ে সকালে সকালে এসো। হিরু বেলা 10টার মধ্যে ওদের বাড়ি গেল। আজ রান্নার হাঙ্গামা নেই। কুমি বললে, আজ কিন্তু পান্তা ভাত খেতে হবে জানো তো, আর কচুর শাক, আর একটা কি জিনিস বলো তো? উহু, তুমি বলতে পারবে না। কুমির মা বললেন, কাল রাত্রে তুই চলে গেলে মেয়ে অত রাত্রে তোর জন্য নারকেল কুমড়ো রাঁধতে বসলো। বললে, হিরুদা বড় ভালোবাসে মা, কাল সকালে খেতে বলবো, রেঁধে রাখি। কুমি স্নান সেরে এসে একখানা ধোয়া শাড়ি পরেছে, বোধহয় এখানেই তার একমাত্র ভালো কাপড়। সেই চঞ্চলা মুখরা বালিকা আর সে সত্যিই নেই। আজ দিনের আলোয় কুমিকে দেখে ওর মনে হলো কুমির চেহারা আরও সুন্দর হয়েছে, তবে ওর মুখে চোখে একটা শান্ত মাতৃত্বের ভাব ফুটে উঠেছে, যেটা হিরু কখনো ওর মুখে দেখেনি। কুমি অনেক ধীর হয়েছে, সংযত হয়েছে, মাথায় সেই রকম একঢাল চুল, মুখশ্রী এখনও সেই রকম লাবণ্যময়, তবুও যেন কুমিকে চেনা যায় না। বয়সের সঙ্গে সঙ্গে বালিকা কুমি অন্তর্নিহিত হয়েছে। এখন যে কুমিকে সে দেখছে তার অনেকখানি যেন সে চেনে না।
কিন্তু খানিকটা বসবার পরে হিরুর ও ভ্রম ঘুচে গেল। বাইরের চেহারাটা যতই বদলে যাক না কেন, তার সামনে যে কুমি বার হয়ে এলো সে সেই কিশোরী কুমি। ওর যেটুকু পরিচিত তা ওর মধ্যে থেকে বার হয়ে এলো, যেটুকু হিরুর অপরিচিত তা নিজেকে গোপন রাখলে। কি চমৎকার কুমির মুখের হাসি! হিরুর মোহ নেই, আসক্তি নেই, আছে কেবল একটি সুগভীর স্নেহ, মায়া, অনুকম্পা। এ এক অদ্ভুত মনের ভাব। কুমিকে সে সর্বস্ব বিলিয়ে দিতে পারে এতটুকু খুশি করার জন্য। কুমি কত কি বকছে বসে বসে, পুরনো দিনের কথা তুলছে কেবল কেবল। মনে আছে হিরুদা, সেই একবার জেলেদের বাসতলায় আলেয়া জ্বলছিল, সেও তো এই ভাদ্র মাসে। সেই চারুপাঠ মনে আছে? হিরুর খুব মনে আছে। সবাই ভয়ে আড়ষ্ট। আলেয়া নাকি ভূত, যে দেখতে যায় তার অনিষ্ট হয়। হিরু সাহস করে এগিয়ে গিয়েছিল দেখতে, কুমিও পিছু পিছু গিয়েছিল। হিরু বলেছিল, আসছিস কেন পোড়ামুখী, ভূতে ধরে খাবে যে। কুমি ভেঙচি কেটে বলেছিল, ইস, ভূতে ধরে ওকে খাবে না, আমাকেই খাবে। আলেয়া বুঝি ভূত? ও তো একরকম বাষ্প, আমি পড়িনি বুঝি চারুপাঠ। শুনবে বলবো? অনেকের বিশ্বাস আছে আলেয়া এক ধরনের ভূত জনি, বাস্তবিক ইহা তা নয়। হিরু ধমক দিয়ে বলেছিল, রাখ তোর চারুপাঠ। আরম্ভ করে দিলেন এখন অন্ধকারের মধ্যে চারুপাঠ, বলে ভয়ে মরছি। পরক্ষণেই কুমি খিলখিল করে হেসে উঠে বলেছিল, কি বললে হিরুদা, ভয়ে মরছো? হি 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 হি, এত ভয় যদি তোমার তবে এলে কেন? চারুপাঠ পড়লে ভয় থাকতো না, চারুপাঠ তো আর পড়নি। সেই সব পুরনো গল্প, আলেয়া আলেয়াই বটে। কুমির যে খানিকটা পরিবর্তন হয়েছে তা বোঝা গেল যখন ও গ্রামের মধ্যে এক বিধবা গরিব মেয়ের কথা তুললে। আগে এসব কথা কুমি বলতে না, এখন সে পরের দুঃখ বুঝতে শিখেছে। মুখুজ্জে বাড়ির বড় পুরীর পাল্লার মধ্যে হর মুখুজ্জের এক বিধবা নাতনি নিতান্ত বালিকা কিরকম কষ্ট পাচ্ছে। পুকুর ঘাটে কুমির কাছে বসে নির্জনে মৃত স্বামীর রূপ গুণের কত গল্প করে, এ কথা কুমি দরদ দিয়ে বলে গেল। সত্যি মাতৃত্ব ওর মধ্যে জেগেছে, ওকে বদলে দিয়েছে অনেকখানি। কুমি হঠাৎ বললে, ওই দেখো হিরুদা, বকেই যাচ্ছি, তোমায় যে খেতে দেব সে কথা মনেও নেই। তারপরে সে উঠে তাড়াতাড়ি হিরুকে ঠাই করে দিয়ে ভাত বেড়ে নিয়ে এলো। হাসি মুখে বলল, জামালপুরের বাবুর কিন্তু আজ পান্তা ভাত খেতে হবে, রুজবে তো মুখে? নেবু কেটে দেব, এখন অনেক করে নারকোল কুমড়ি আছে, কচুর শাক আছে। এসব সত্যি হিরু অনেকদিন খায়নি। যা যা সে খেতে ভালোবাসে কুমি তার কিছুই বাদ দেয়নি। হিরু আশ্চর্য হয়ে গেল, এতকাল পরেও কুমি মনে রেখেছে এসব কথা। খেতে বসে হিরু বললে, কুমি, ছেলেবেলা ভালো লাগে না এখন ভালো লাগে? এ কথার উত্তর নেই হিরুদা। ছেলেবেলায় তোমরা সব ছিলে, সে একদিন ছিল, এখনো তা বলে খারাপ লাগে না। জীবনে নানা রকম দেখা ভালো নয় কি? কুমি, একটা কথার উত্তর দে, তোর সংসারে খুব টানাটানি? কে বললে এ কথা? মা বলছিল সেই তো কাল রাত্রিরে। ও বাজে কথা, জানো তো মা যত বাজে বকে, বুড়ো হয়ে মার আরও জিভ আলগা হয়ে গেছে। কুমি, আমার কাছে সত্যি কথা বলবি নে? ওই, তুমিও পাগলামি শুরু করলে? নাও নাও খেয়ে নাও, যত বাজে বকতে পারো। মা গো, দাঁড়াও পায়েসটা আনি। কচুর শাক পড়ে রইল কেন অতখানি? না, সে হবে না। দেখ কুমি, আমার কাছে বেশি চালাকি করিস নে, তোকে আর আমি জানি নে। কোদলার ঘাটে পায়ে খেজুর কাটা ফুটে গিয়েছিল, মুখে একটুও রাগ কারিসনি, জানতে দিসনি কাউকে। আবার হিরু চুপ করে গেল। এতখানি বলে সে ভালো করেনি, ঝোঁকের মাথায় বলে ফেলেছে। কুমি যা ঢাকতে চায় ও তা বার করে কুমির আত্মসম্মানে ঘা দিতে চায় কেন? ছে! কুমি বললে, আবার কবে আসবে হিরুদা? সত্যি কথা যদি শুনতে চাস, আমার যেতেই ইচ্ছে হচ্ছে না কিন্তু। আবার বাজে বকতে শুরু করেছ হিরুদা? তোমার যা কিছু সব সামনে, চোখের আড়াল হলে আর মনে থাকে না, আর ঘুরিয়ে ফিরিয়ে যত বাজে বকুনি। তুমি তো একটুও বাজে বকতে জানো না, আমি ইচ্ছে করলে থাকতে পারি না ভেবেছিস? হ্যাঁ, থাকো না দেখি কাজকর্ম বন্ধ করে, বৌদি এসে চুলের মুঠি ধরে নিয়ে যাবে না? আচ্ছা সে যাক, একটা কথার উত্তর তোকে দিতেই হবে। আমি যদি এখানে থাকি তুই খুশি হোস? মা গো, মুখ বুজে খেয়ে নাও দেখি, কি বাজে বকতেই পারো। হিরু দুঃখিতভাবে বললে, আমার এই কথাটার উত্তর দিবি না কুমি? তুই এত বদলে গিয়েছিস, আমি এ ভাবতে পারি নে। আচ্ছা বেশ।
কুমি হেসে প্রায় লুটিয়ে পড়তে পড়তে বললে, তোমার কিন্তু একটুও বদলায়নি হিরুদা। সেই রকম আচ্ছা বেশ বলা, সেই রকম কথায় কথায় রাগ করা। আচ্ছা কি বলবো বলো দেখি? তুমি জানো না ও কথার উত্তর কি আমি দিতে পারি? ভেবে দেখো তাহলে। আমি বদলাইনি, বদলে গিয়েছো তুমি হিরুদা। আচ্ছা কুমি, এতটা না বকে দু কথায় সাদা উত্তর একটা দে না কেন? বকুনিতে কি আমি তোর সঙ্গে পারবো? না, তা তুমি পারবে কেন? বকতে তুমি একটুও জানো না। হ্যাঁ হই। মন থেকে বলছিস? আমার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে হিরুদা। এতটা বদলে গিয়েছো তুমি। যাও, আমি তোমার কোনো কথার আর উত্তর দেব না। তুমি না নিজের বুদ্ধির বড় অহংকার করতে? কুমি, রাগ করিস নে। অনেক কাজের মধ্যে থেকে আমার সূক্ষ্ম বুদ্ধিটা নষ্ট হয়ে গিয়েছে। যাক, বাঁচলুম কুমি। পায়েসটা খাও, তোমার পায়ে পড়ি। আর বকুনিটা কিছুক্ষণের জন্য ক্ষান্ত রাখো। কিছু তোমার পেটে গেল না এই অনাছিষ্টি বকুনির জন্য। কুমি পরদিন এসে বিছানা বাক্স গুছিয়ে দিলে। ঘাট পর্যন্ত এসে ওদের নৌকাতে উঠিয়ে দিলে। নৌকা ছেড়ে যখন অনেকটা গিয়েছে, তখনও কুমি ডাঙায় দাঁড়িয়ে আছে। দুপারে নদীচর নির্জন। দুপুরের রৌদ্র আজ বড় প্রখর। আকাশ অদ্ভুত ধরনের নীল, মেঘ লেশহীন। বন্যার জলে পাড়ের ছোট কালকাসুন্দি গাছের বন পর্যন্ত ডুবে গিয়েছে। কচুরিপানার বেগুনি ফুল চড়ার ধারে আটকে আছে। সেই সব বন জঙ্গলময় ডাঙার পাশ দিয়ে চলেছে ওদের নৌকা। ঝোপের তলায় ছায়ায় ডাহুক চড়ছে। বন্যার জলে নিমগ্ন আখের ক্ষেতের গাছগুলো স্রোতের বেগে থরথর কাঁপছে। ছইয়ের মধ্যে পিসিমা ঘুমিয়ে পড়েছেন। নিস্তব্ধ ভাদ্র অপরাহ্ন। নৌকার তক্তার ওপর বসে বসে হিরু কত কি ভাবছিল। এ গ্রামে যদি সে থাকতে পারত, মধু ডাক্তারের মতো হাটতলায় ওষুধের ডিসপেন্সারি খুলে ডাক্তারিটা যদি শিখত সে। পুজোর বাজারটা ফিরবার সময় করতে হবে কলকাতা থেকে, অন্তত 150 টাকার বাজার। আসবার সময় খুব উৎসাহ করে সুরমার কাছ থেকে ফর্দ করে নিয়ে এসেছে। একটা মানুষের মধ্যে মানুষ থাকে অনেকগুলো। জামালপুরের হিরু অন্য লোক, এ হিরু আলাদা। এ বসে বসে ভাবছে কুমিদের রান্নাঘরে অরন্ধনের নেমন্তন্ন খেতে বসেছিল সেই ছবিটা। অনবরত ওই একটা ছবি। কুমি বলেছে, আমার কথা মনে পড়তো হিরুদা। কুমি এখনো কি ঠিক তেমনি হাত পা নেড়ে কথা বলে, ঠিক সেই ছেলেবেলাকার মতো? আচ্ছা, আর কারোর সঙ্গে কথা বলে অমন আনন্দ হয় না কেন? সুরমার সঙ্গেও তো রোজ কত কথা হয়, কই? রেলের বাঁশির আওয়াজে হিরুর চমক ভাঙল। ওই স্টেশনের ঘাটে দেখা দিয়েছে। সিগন্যাল নামানো, বোধহয় ডাউন ট্রেনটা আসবার দেরি নেই।